সবুজ ঢাকা স্নিগ্ধ শ্যামল পরিবেশ সে আমার দেশ বাংলাদেশ আমার সাগা পাধানি ধাপা গাপা ধাপা গেছনি সাগা পাধানি ধাপা গাপা ধাপা গেছনি পাল তুলে মাঝি নদীর বুকে দেশে সুখী হয় না তো আমার দেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ সাগা পাধানি ধাপা গাপা ধাপা করে সাগা পাধানি ধাপা গাপা ধাপা করে ভাষা মাটির বুকে ঝোড়াতে যে ধাই শিখির ধারে যে দেশে আকাশ ঘুমায় মাটির পরে ঝোড়াতে যে ধাই শিখির ধারে যে দেশের আমার দেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ সাগা পাধানি ধাপা গাপা ধাপা করে সাগা পাধানি ধাপা গাপা ধাপা করে পাল তুলে মাঝের গায় নদীর বুকে রাখাল বাজায় বাঁশি মনের সুরে পাল তুলে মাঝের গায় নদীর বুকে রাখাল বাজায় বাঁশি মনের সুরে দেশে রুখি হয় না আমার দেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ ও ঢাকা সবুজ ঢাকা মেঘ যেমন আমার দেশ
বাঙালি আমার দেশ হ্যালো হ্যালো এখানে উপস্থিত সকলকে জানাই আমার সালাম এবং নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের এখানে নতুন এসেছি। আপনারা সবাই আমাকে দোয়া বা আশীর্বাদ করবেন, আমি যেন মন খুলে কাজ করতে পারি, অবশ্যই আপনাদের মন জয় করতে পারি। আমি একটা আধুনিক গান গাইছি, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশা। তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশা, তুমি যে আমার চির আশা। তোমারই উঠে গেছে, বেকার উঠে গেছে। মাথা ধরে বেকার বেশি উঠে গেছে। হ্যালো হ্যালো
হিরো ধন্যবাদ। ওই ওই দাঁড়ান দাঁড়ান অবুঝ মোহন মোহন রে কি আর হবে ভেসে চোখের জল অবুঝ মোহন মোহন রে কি আর হবে ভেসে চোখের জল হবে ভেসে চোখের জল অবুঝ মোহন মোহন কি আর হবে ভেসে চোখের জল আর হবে ভেসে চোখের জলে অবুঝ মোহন মোহন কি আর হবে ভেসে চোখের জলে
চোখের জল হ্যালো 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 হিন্দু ভাইয়া বোনের যারা নমস্কার এবং যারা মুসলমান ভাই আছে আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? ভালো আছেন? আমিও ভালো আছি। যাই হোক, দূর দূরান্ত যারা যারা আমাদের অনুষ্ঠানটা উপভোগ করতে এসেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমরাও চেষ্টা করবো ভালো কিছু উপহার দেওয়ার জন্য, ঠিক আছে? হে হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেশি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, তুমি তোমাকে বেশি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ যেন জলে ফোটা ফোটা, কেন দেখেছিস নামের চেনা, কত দেখেছিস নামের চেনা। ভেড়ে দুটি ডানা চোখে ধরে পড়ে হাসি ধরে ওই দুটি চোখ যেন জলে ফোটা ফোটা, কত দেখেছিস নামের চেনা, কত দেখেছিস নামের চেনা। ওই নামে দেখে যেন তোমাকে পারি, দেখতে পারি অনুবাদে, সে কথা তুমি যদি জানতে, কতবে তোমাকে বেশি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই কালকে যেন ঝড়ের যেমন মেঘে পড়ে অজরে কাঁচা, মেঘে রাতে অজরে কাঁচা। আকাশের তারাগুলো বাসর সাজায়া দিও, মধুময় হলো ঝলক সাজা, মধুময় হলো ঝলক সাজা। এই রাতে প্রভু যেন বিদায় বেলাতে রাতে, সে কথা তুমি যদি জানতে, আসলে তোমাকে বেশি ভালো,
যা হোক সম্মানিত সুধী, আপনারা হয়তো অনেকেই যাত্রা শুনেছেন, দেখেছেন। একই মঞ্চে দুইটি প্রোগ্রাম আমরা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। আশা করি হয়ে গেছে প্রথম পর্ব। তো যাই হোক, প্রাণ ছোঁয়া গানে সন্তুষ্ট হয়ে আমাদের বাগুইটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার মোজাম্মেল হক তাকে ১০০টি টাকা দিয়ে পুরস্কার অর্পণ করতেছেন। আশা করি টাকাটি তাদেরকে ধন্যবাদ। আজকে যে আমাকে বক্সিসটা দিচ্ছে আমি জানি না, তবে আমার প্রতি যে দোয়া রাখে আমি তাদের প্রতি, আমিও তার প্রতি দোয়া রাখি এবং ভালোবাসা রাখি। হ্যালো হ্যাঁ এটা তো কাটে সাতগড়ে শিল্পীবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্রস্তুত হয়ে যান। এখনই নাটক শুরু করব। উপস্থিত সম্মানিত সতী দর্শক শ্রোতা, আপনারা অনেকক্ষণ যাবত অধীর আগ্রহে এখানে বসে আছেন আজ আমাদের নাটক উপভোগ করার জন্য। সেই জন্য স্থানীয় শিল্পীদের শৌখিন থিয়েটারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শীতের রাতের উষ্ণ অভিনন্দন। সম্মানিত নাট্য সমাজ, আমরা এখনই শুরু করব আমাদের আজকের নাটক। পাগাল মৃধার ৫৯তম বাৎসরিক ওরসে জহির মৃধার স্মরণে লালন মৃধার আঙিনায় আজ দ্বিতীয় রজনী। দ্বিতীয় রজনীতে আমরা যে নাটকখানি আপনাদেরকে উপহার দেব সম্পূর্ণ সামাজিক নাটক। আমাদের নাটক শুরুর পূর্বে আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আমাদের নাটক চলার সময় আপনারা কেউ অযথা হইচই, চিৎকার বা চেঁচামেচি করে আমাদের নাটক পরিচালনায় কোনো রকম বাধার সৃষ্টি করবেন না। তাহলে আমরা নাটক ঠিকমতো পরিচালনা করতে পারবো না, আপনারাও বুঝতে পারবেন না। তাই আমাদের নাটক পরিচালনায় আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আশা করব এই সহযোগিতা আপনারা আমাদেরকে করবেন। সম্মানিত সুধী, নাটক শুধুমাত্র বিনোদন নয়, নাটক সমাজের দর্পণ, অর্থাৎ সমাজের আয়না। নাটক সমাজের কথা বলে, মানুষের মনের কথা বলে। নাটকের দুটো দিক আছে, একটি ভালো দিক, অপরটি মন্দ দিক। ভালো দিকটাকেই আপনারা ধরে রাখবেন আর মন্দ দিকটাকে বর্জন করবেন, ছেড়ে ফেলবেন, অর্থাৎ না বলবেন। আজ এই মঞ্চে যারা অভিনয় করবেন সবাই শৌখিন শিল্পী। ভুলভ্রান্তি হতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, উৎসাহ দেবেন, যাতে ভালো অভিনয় দেখিয়ে আপনাদের মুগ্ধ করতে পারে, মনোরঞ্জন করতে পারে। My dear venerable audience, attention is now going to take into our drama. সুধী, শুরু করছি আমাদের আজকের নাটক। আমাদের নাটক শৌখিন থিয়েটার পরিবেশিত স্থানীয় শিল্পীদের শৌখিন থিয়েটার পরিবেশিত, মঞ্জুর মাস্টার নির্দেশিত, জনাব বাবুল মাস্টার প্রযোজিত, পশ্চিম মানিকগঞ্জের মঞ্চ কাঁপানো নায়ক, আপনাদের অত্যন্ত সুপরিচিত, আমাদের অত্যন্ত পরিচিত আব্দুল হালিম সাজু পরিচালিত, মরমী পালাকার বাবু রঞ্জন দেবনাথ রচিত সম্পূর্ণ সামাজিক নাটক সূর্য সাক্ষী। সূর্য সাক্ষী। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, শুরু করছি আমাদের নাটক সূর্য সাক্ষী।
তুমি অযথাই চিন্তা করছো মা। হয়তো কোনো কাজে আটকে গেছে, তাই ফিরতে পারিনি। আচ্ছা মা, কাকা বলে ফিরেছে? আমি কিছুই বুঝি না বাবু, কতদিন আমি বলেছি যা আছে তাই হবে। তুমি চিন্তা করে কি কিছু করতে পারবে? ভাগ্য তুমি মানো মা। আস্তে আস্তে ঠিক কর, আবার বলতে থাক। আমার হাল কাটা যাবে কেন? সুস্থ মানুষ আর ভোরে বেলায় খবর এলো আস্তে। দেখো মা, ভাগ্য ভগবান এসব হচ্ছে দুর্বল মনের সান্ত্বনা। দুর্ঘটনা ভগবান ঘটান না, অসতর্ক ভাবে চললেই দুর্ঘটনা ঘটে। এই বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই বিজ্ঞানের যুগে ভাগ্য কেউ মানে না। কর্মফল কাকে বলে মা? আমরা যে কাজ করি সেটাই কর্ম। ভালো কাজ করলে ভালো ফল পাবো, আর খারাপ কাজ করলে শাস্তি পেতে হবে। এর মধ্যে তোমার ভাগ্য বা ভগবানের কোনো হাত নেই মা। ভূত আর ভগবান দুটোই অস্তিত্বহীন। দুর্গা দুর্গা কি অপরাধ তুমি সুইচ দেওয়া লাগবে। এই মোট সকালবেলায় ভালো করে পাখা ফেলে গেল মেয়েটা। এত কথা লেখাপড়া শিখে তাই না? আমি তো জানি ঠাকুর। সুইচ দিতে হবে, সুইচ। না ভাই, এখনো ফেরেনি। তোমার হাই সুদন, হাই সুদন। চাকরি আমার ভাগ্যে নেই বৌদি। ওরে আপনারা কেন দেখে? তিনটে বছর ধরে আমি আপ্রাণ চেষ্টা করে চলেছি, কিন্তু এতটুকু আশার আলো আমি কোথাও দেখতে পাচ্ছি না। প্রচন্ড ঘৃণে হয় নিজের উপর, এই সমাজের উপর, এই রাজ্যের উপর। আমরা যেন এই বিংশ শতাব্দীর শিক্ষিত একটা জঞ্জাল। সুইচ দেন, সামনে ফেলে সুইচ দেন। সামনে সুইচ দেন, পারছি না বৌদি, সামনে সুইচ দেন। আমি যে আর পারছি না এই বেকার জীবনের দুর্বিষহ বোঝা সামনে সামনে। আমার কাছে অসহ্য হয়ে উঠেছে। পৃথিবীটাকে মনে হচ্ছে ভ্রাম্যমাণ নরক। যারা চাকরি পেয়েছে তারা এমনই করুণার দৃষ্টিতে আমার দিকে তাকায়, অথচ আমি তো জানি আমার চাইতে বেশি যোগ্যতা তাদের নেই। তুমি নৈরাশ্য ভুগছ ঠাকুরপো। নৈরাশ্য, হতাশা, আত্মগ্লানি এমনিতে আসে না বৌদি। এ বাস করেও যখন আমি একটা চাকরি পেলাম না, তবে তবে কেন আমি ঠাকুরপো, এর
চাইতে যদি আমি মূর্খ থাকতাম, মন বয়েও শুধু টাকা আমি রোজগার করতে পারতাম বৌদি। আমি যেন ত্রিশঙ্কুর মতো মহাসন্ধ্যা ঝুলছি। না পাচ্ছি কোনো ভালো চাকরি, না পাচ্ছি ছোট কোনো কাজ করতে। ঠাকুরপো, মা মেয়েতে পাপড় বেলে তোমরা কটা পয়সা যে পাও আমার জানতে বাকি নেই বৌদি। আমাকে আর দাদাকে পেট ভরে খাইয়ে তুমি আর সমাজে রাতে উপোস করে থাকো, সেটাও আমার নজর কাড়ে বৌদি। তখন আমার কি ইচ্ছে হয় জানো? ইচ্ছে হয় সত্য জীবন। ঠাকুরপো, ও কথা বলতে নেই। দুঃখ মানুষের চিরদিন থাকে না। স্বপন তোমাকে দেখা করতে বলেছিল, গিয়েছিলে তার কাছে? আমারও মনে হয় স্বপন চেষ্টা করলে তোমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারে। দেখো বৌদি, ভাই বলো আর বন্ধু বলো, বিপদের সময় কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। স্বপন আমাকে বললে 2000 টাকা যদি আমি জোগাড় করতে পারি তাহলে একটা চাকরি খালি আছে। 2 টাকা আমার কাছে দেন। 2000 টাকা আমি কোথায় পাবো? আমার যদি গয়নাকাটি কিছু থাকতো। জানি বৌদি, সে কথা আমি জানি। তোমার শেষ সম্বল হাতের 2খানা মালা বিক্রি করে তুমি আমার বিয়ে পরীক্ষার ফি দিয়েছিলে। তুমি আমার জন্য যা করলে বৌদি, নিজের মাওতা করতো না বৌদি। তোমাদের এই স্নেহ মমতার ঋণ জীবনেও আমি শোধ করতে পারবো না বৌদি, জীবনেও আমি শোধ করতে পারবো না। প্রাত সন্ধ্যায় আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, এই ঠাকুর, ওর একটা চাকরির ব্যবস্থা তুমি করে দাও। আমি বুকে রক্ত দিয়ে তোমার পুজো করব। ছেলে নেই, একটু মাত্র মেয়ে, বিয়ে দিলে পরের ঘরে চলে যাবে। সে যে বয়সের ভরসা, ওই দেবর ভাইটি। এই তো এলো, তা তোমার এত দেরি হলো? বলছি শোনো, তোরা ব্যবস্থা করতে পেরেছে নিরু? চেষ্টা তো করছে খুব। সেই সকালে বেরিয়ে গেছে, এই মাত্র ফিরে এলো। চেষ্টা করেও যদি চাকরি না পায়, চেষ্টাই করে যাক। আমি মারা যাওয়ার পর ওর যদি চাকরি হয়, আমি বেঁচে থাকতে ওর কিছু হবে না বলবো। এমনই ভাগ্য নিয়ে আমি এই পৃথিবীতে এসেছিলাম। আমি যদি মুঠো করে সোনাও ধরি, ছাই হয়ে যায়। আমি যেদিকে তাকাই শুধু নৈরাশ্যের কালো ছায়া। তুমি অযথাই দুঃখ পাচ্ছ। না না বলবো, অযথায় আমি দুঃখ পাচ্ছি না।
আস্তে আস্তে নৌপার একটা ছেলে আছে, চাকুরের ছেলে। আস্তে আস্তে ঠিক হবে। সেখানে যদি একবার খোঁজ নিয়ে দেখতে। ঝামেলাটা কমছে। আমি সেখানে গিয়েছিলাম, তাই তো দেরি হলো আসতে। জানো, ব্যাংকের চাপরাশি ছাইরা দেন। নগদ চাইছে 5,000, তুলে নেন। গরিব সাইকেল, আংটি, বোতাম, মেয়ের হাতে, কানে, আবার গলায়। ব্যাংকের পিয়নের এত চাহিদা। এরা বিংশ শতাব্দী, 70 দশক। আগে দিয়ে তুলে নেবেন। এ যুগে মানুষের কোনো দাম নেই, শিক্ষা দীক্ষার কোনো মূল্য নেই। কিছু কিছু হয়ে গেল স্যার। তাই তাই শুধু টাকা থাকলেও সত্যটা ভালো হয়। পণ্ডিত সমাজের শিরোমণি হতে পারে। সোনার কাপড়ে মিক্সার এটা ভালো। আমি ঠিক করেছি বাবু, সোনা আই বুড়ো হয়ে থাকবে। আমি রাস্তার হাতে আমার মেয়েকে আমি সম্পাদন করব না। তাতে যদি এই সমাজ আমাকে নিন্দে করেও করুক, অপাত্রে আমার কন্যাকে আমি তুলে দেব না, বলো অপাত্রে আমার কন্যাকে আমি তুলে দেব না। টাকা পেল কিনা সেই সম্বন্ধে তো আমার সঙ্গে কিছুই পূজা বলল করা লাগবে ওটা না আমার। আমিও সাহস করে কিছু জিজ্ঞাসা করলাম না। জিজ্ঞাসা করলে হয়তো বলে বসবে, সারাদিন খেটে ফেটে ফিরেছি, আগে তোমার টাকার খোঁজ। মানুষ কর্ম ক্ষমতা হারিয়ে ফেললে একেবারে সব সংখ্যা হয়ে যায়, অভিমান বাড়ে, ভাবে সবাই আমাকে অবহেলা করছে, সবাই আমাকে অবহেলা করছে। না, ভাগ্যের কাছে আমি হার মানবো না। একটা কিছু আমাকে করতেই হবে। 1,000 টাকা যদি আমি কোথাও পেতাম, তাহলে সকল যে চাকরির কথা আমাকে বলেছিল সে চাকরিটা আমার হয়ে যেত। কিন্তু এমন কোন আত্মীয় বন্ধু নেই এই মুহূর্তে যে আমাকে 2,000 টাকা দিয়ে সাহায্য করবে। দেখি ভিতরে বাগার খেয়ে। দাদার ব্যাগটা এখানে এখানে পড়ে আছে কেন? দেখি দেখি যদি 2-4 আনা পয়সা। এগুলো ভেজালে খারাপ, সবাই তো চালায় না, খুব বেকার চালাইলেও খুব ভেজালে। এদিক সেদিক এত টাকা দাদা পেল কোথায়? তবে কি হাত কাটার দরুন ওই কোম্পানি থেকে দাদা খেসারত পেয়েছে? বোধহয় তাই। এই টাকাটা পেলে আমার চাকরিটা হয়ে যেত। দাদার কাছে চাইলে মনে হয় দাদা দেবে না, কারণ কালকে রাত্রে দাদা বলেছিল এই টাকাটা পেলে সোনার বিয়ে দিবে। আচ্ছা, এই টাকাটা যদি আমি চুরি করি? না না না, দাদা দুঃখ পাবে। আচ্ছা থাক। নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এভাবে থাক। এই টাকাটা দেবার পর হালকা একটু বোঝানো যদি আমার চাকরিটা হয়ে যায়,
পরে দাদাকে ফেরত দিয়ে দাদার পায়ে ধরে বলি, দাদা তোমাদের দুঃখই ঘোচাতে আমি না বলে টাকাটা আমি নিয়েছিলাম, নিশ্চয়ই দাদা আমাকে ক্ষমা করবে। না 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 না, এই সুবর্ণ সুযোগ আমি হাতছাড়া করতে চাই না, কখনোই না। তুমি এত রাতে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আরে আনছি আনছি। খাবে না? আরে না না, খেতে দেই। আহা কি আশ্চর্য, সেই কোন সকালবেলা দুটো ভাতে ভাত খেয়ে বেরিয়েছো? এই, তুই বাজে বলিস না তো। বাড়িতে বসে থেকে আমি করবোটা কি? আমার দেরি হলে আবার তুই ঢাকা রেখে দিয়ে রাখিস, আমি পরে এসে খাবো। ও মামা যেও না কাকামণি, আরে লোকের জ্বর পরে তোমায় তাড়া করবে। সত্যি বেচারা বেচারা ভাগ্যটা সত্যিই খারাপ। নইলে এত লোক চাকরি পাচ্ছে আর আমার কাকামণির একটা চাকরি হচ্ছে না, অথচ চেষ্টার কোনো ত্রুটিই করছে না। ব্যাগ নিয়ে বাড়িতে এলো, আরে বলবে তো ব্যাগে টাকা আছে, নইলে আমি কি করে জানবো যে তুমি টাকা পেয়েছো? আজকাল তো তোমার কোনো কথাই মনে থাকে না। কিসের টাকা মা? তোর বাবা কবিদের ধার আর হাত কাটার খেরোসা পাবো, মোট নগদ 5,000 টাকা পেয়েছি। এবার তাহলে আমাদের দুঃখ কিছুটা লাঘব হবে, তাই না মা? হ্যাঁ হবে তো নিশ্চয়ই। এক কাজ করলে হয় না মা, এই টাকাটা দিয়ে কাকামণির একটা ব্যবসা করে দিলে। ও টাকা আমি সংসারের করতে লাগাবো না, সংসার যেভাবে চলছে ওই টাকা দিয়ে আমি তোকে দিয়ে দেবো। আর তো কোনো সম্বল নেই আমার। হ্যাঁ, টাকা দেখো তো বলবো ঠিক আছে কিনা। কেন তুমি গুনে আনোনি? হ্যাঁ হ্যাঁ, আমি গুনে এনেছি। এক কাপ চা পর্যন্ত আমি খাইনি। জানো জানো বড় বড় এত খিদে লেগেছিল আমার। থেকে আমি এক টাকাও হ্যালো ব্যাটারি কি নতুন লাগাইছে না? নেই। এই মানে মাস্টারটা ব্যাটারি মনে হয় শর্ট। 5,000 টাকা আমি বেগার মধ্যে ভরে রাখলাম, যাবে কোথায় টাকা? আরে ভালো করে দেখো না, এক কোণে দেখে লুকিয়ে থাকতে পারে। কি আশ্চর্য, এইখানে রেখে নিয়ে ঘরে গেলাম, ব্যাগটা এইখানে রেখে আমিও ঘরে গেলাম। এর মধ্যে টাকাগুলি কি উড়িয়ে যাবে? এর মধ্যে টাকাগুলি কি উড়িয়ে যাবে টাকা পাখা বসিয়েছে। নাকি টাকা টাকা? আমি যখন এলাম আমি যখন এ ঘরে এলাম তখন কাকামণি কিন্তু এ ঘরে ছিল বাবা। তাহলে ঠাকুর কই নিয়ে তাহলে ঠাকুর বই নিয়ে এসছে। না, আমার ভাই এমন জঘন্য কাজ করতে পারে না। তুমি কেন? আমি নিজের চোখে দেখলে বিশ্বাস করবো না। আমি নিজের চোখে দেখলেও বিশ্বাস করব না। নিরঞ্জন আমার টাকা চুরি করতে পারে, নিরঞ্জন আমার টাকা চুরি করতে পারে। উফ, আবার আমি ভিখারি আবার আমি ভিখারি হয়ে গেলাম। আমার শেষ বাবা আমার শেষ প্রদীপটাও নিভে গেল। আমার শেষ প্রদীপটাও নিভে গেল। আর হতভাগীর বিয়েটা আমি দিয়ে যেতে পারলাম। আর এই হতভাগীর বিয়েটা আমি দিয়ে যেতে পারলাম না। বাবা বিভৎস
রাজার কথা শুনেছি মা। শ্রীবৎস রাজার কথা শুনেছিস মা। শনির দৃষ্টি পড়ে রাজ্যপাত গেল। শরীর দৃষ্টি বলে রাজ্যপাত গেল। ওরা সলমাল ধুতে নিয়ে গিয়েছিল। মরাসল মাল ধুতে নিয়ে গিয়েছিল। সেই মরা মাছ যে মাছ হাত থেকে জ্যান্ত হয়ে পালিয়ে গেল। আমারও ঘর থেকে চলে গেল 5,000 টাকা। যে বলে আমার এই ঘর থেকে চলে গেল 5,000 টাকা। ভগবান আমি কি করবো? কি করবো ভগবান আমি? কি হয়েছে দাদা? ব্যাগে টাকা ছিল 500 টাকা। ব্যাগে টাকা ছিল, পাচ্ছে না। শোনো, কও শোনো। টাকা? হ্যাঁ হ্যাঁ রে ভাই, 5,000 টাকা 5,000 টাকা অফিস থেকে পেয়েছিলাম। আমি অফিস থেকে পেয়েছিলাম। এই যে এইখানে একটা রেখে ও ঘরে এই যে এইখানে ব্যাগটা রেখে আমি ও ঘরে গেছে। ও ঘরে গেছি। ফিরে এসে দেখি টাকা নেই। ফিরে এসে দেখি টাকা নেই। কি আশ্চর্য! ঘর থেকে টাকা দেয় কি করে? ঘর থেকে টাকা চাই কি করে? টাকা তবে ঘর সন্ধ্যায় টাকা। আচ্ছা কই দেখি তো ব্যাগটা। তুমি তো এই ঘরেই ছিলে টাকা। তুমি তো এই ঘরেই ছিলে কাকামণি। তার মানে আমার আর মানে তোরা তোরা আমাকে সন্দেহ করছিস? দাদার টাকা আমি চুরি করেছি। তুমি বেকার বলে তোকে যা খুশি তাই বলছি। আমি বেকার বলে তোরা যা খুশি তাই বলবি। টাকার টাকা। আমি দাদার টাকা। আর থাক বৌদি থাক, ঘোড়া কেটে আর আগায় জল ঢালতে হবে। গলা কেটে আর আগায় জল ঢালতে হবে না। আমি যদি দাদার টাকা নিয়ে থাকি আমি সত্যি আমি যদি দাদার টাকা নিয়ে থাকি তাহলে আমার মাথায় যেন তবে আমার মাথায় যেন ভাই না। ওকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসতাম। শোনাও, ওকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসতাম। ওকে ওকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসতাম দাদা। প্রতিদানে ও আজ আমাকে ভালোবাসে। তার প্রতিদান ও আজকে আমাকে ভালো করে দিলে। আজ যদি কাকামণি থাকতো, আজকে যদি আমার দাদা একটা চাকরি থাকতো ওই মেয়ের সাথে হতো না। আমাকে চোর বলে যে অপবাদে তোরা আজ যে অপবাদ তোরা আজ আমাকে দিলি আমি জীবনেও ভুলবো না। আমি জীবনেও ভুলবো না। শোনাচ্ছি অযথাই ছেলেটার মনে তুই দুঃখ দিলি। আমি ও যদি নিয়েও থাকি, আর ও যদি নিয়েও থাকে এ কথা তো আমার বলা উচিত নয়। এ কথা তো আমাদের বলা উচিত নয়। কারণ আমি যে ওর বড় ভাই। কারণ আমি যে ওর বড় ভাই। ও চিরদিন আঘাতে সহ্য করবে। বড় চিরদিনই আঘাত সহ্য করবে। আঘাত দিবে না রে, আঘাত দিবে না, আঘাত দিবে না। আমি হলফ করে বলতে পারি টাকামণির টাকা নিয়ে কাকামণি টাকাটা নিয়েছে। চুপ চুপ। ও কথা বলতে দেই মা। প্রমাণ না পেলে প্রমাণ না পেলে কাউকে চোর বলা যায় না। আর তাছাড়া তোর বাবা শুনতে পেলে ভীষণ দুঃখ পাবে। একটু আগেই আমি তোকে বলেছিলাম না, ভাগ্যের উপরে কারো হাত নেই, তার প্রমাণ হাতে পেলি তো। ভাগ্য বুঝলি মা, সব হচ্ছে ভাগ্য, সব হচ্ছে ভাগ্য। বাবা যাই বলো টাকাটা কাকামণি নিয়েছে। নইলে অভাবে চোরের মতো পালিয়ে যাবে কেন? তোমাকে আমি দেবতার মতো শ্রদ্ধা করতাম কাকামণি। আমার সেই শ্রদ্ধার ছবিতে তুমি এক ঝলক কালি ছিটিয়ে দিলে। এই ঘটনার কথা আমি জীবনে কোনোদিন ভুলবো না কাকামণি, কোনোদিন।
দাদু, হ্যাঁ বলো। তোমার তোমার এই বিশাল প্রতিপত্তি আর তোমার ক্ষমতা, তোমার জমিদারি, তুমি বিরাট ইন্ডাস্ট্রির মালিক। হ্যাঁ হ্যাঁ, তারপর তারপর তোমার প্রভাবে দাদু, বাঘে আর গরুতে এক ঘাটে জল খায়, তাই না দাদু? হ্যাঁ তা অবশ্য খায়। এখন ভাবছি আমি তোমাকে দিয়ে সেই কাজগুলো করাবো। না না দাদু, তুমি যেভাবে জমিদারি চালাচ্ছ সেভাবে সেভাবে আমি কখনই করবো না। এই সাধারণ মানুষকে ঠকিয়ে তুমি যা করছো দাদু। আচ্ছা, আজকাল দেখছি আমার দাদু ভাই আমার মুখের ওপর কথা বলতেও শিখেছে। কৈফিয়ত দিচ্ছ দাদু? কৈফিয়ত দিয়ে তুমি আমাকে সন্তুষ্ট করতে পারবে না। তুমি ইনভেস্ট করেছো টাকা, আর এই গরিব মানুষ শ্রমিকেরা দিচ্ছে শ্রম, কাজেই লভ্যাংশের অর্ধেক তাদের ন্যায্য পাওনা। এই দাবি থেকে তুমি তাদের বঞ্চিত করতে পারো না। তুমি নিজের চরকায় তেল দাও ডাক্তার, ওই শ্রমিকদের দাবি নেই। তোমাকে মাথা ঘামাতে হবে না, কি করতে হবে আর কি করা উচিত সেটা করবো আমি। আমার কথার মধ্যে তুমি কোনোদিন নাক কলাতে আসবে না। শোনো শোনো দাদু, শোনো, তা না হয় কথা না, তবে কথা কি জানো দাদু? তেল দেওয়া যাদের অভ্যাস, তারা নিজের চরকায় তো তেল দেই, অকেজো চরকা দেখলে তাতেও দেয়। তুমি বললে দাদু, তুমি হচ্ছে সেই অকেজো চরকা। ওকে তো হ্যাঁ, অকেজো চরকা। আচ্ছা আচ্ছা দাদু ভাই, আমি যদি আমার কারখানা বন্ধ করে দেই? কারখানা তুমি বন্ধ করতে পারো না। পারি না। তুমি পারো না, ওটা তোমার জমিদারি নয়। এই শ্রমিকরা তোমার খাদ্যের প্রয়োজন হয়েছে, নিজের খুশি মতো যা ইচ্ছে তাই করবে। তা যদি করো, এই সাধারণ মানুষ শ্রমিকেরা তোমাকে মাঠ চড়া করবে না দাদু। রমেন, উচিত কথা বললে, বুঝলে দাদু, উচিত কথা বললে এক তোমার মর্যাদায় লাগবে। তোমাদের জমিদারি গেছে, যাইনি জমিদার সোনাম পৌরক্ষিত। এই যুগের সঙ্গে তোমরা তাল মিলিয়ে চলতে পারছো না। এই বিংশ শতাব্দীর মেহনতি শ্রমিক তোমার কেনা গোলাম নয়, তারা দয়া চায় না, চায় ন্যায্য অধিকার। তুমি কিন্তু অনধিকার চর্চা করতে ডাক্তার। দাদু ভাই, তুমি আমার একমাত্র দৌহিত্র, আমার কারখানার ভাবি উত্তরাধিকারী, অথচ তুমি শ্রমিকদের পক্ষে এমন ভাবে করাতি করছো, মনে হচ্ছে আমি যেন তোমাকেই বঞ্চিত করছি। আচ্ছা, এসবের কি কোনো মানে হয়? দাদু ভাই, শোনো, আমি কারো পক্ষে নই, আমি আমি শুধু মানবিকতার পক্ষে। মানবিকতা? মানবিকতা। এই শ্রমিকদের দুরবস্থার কথা তুমি উপলব্ধি করতে পারছো না দাদু। আমরা যখন প্রচন্ড গরম সহ্য করতে না পেরে কোন শীতল কমাশ্রয় খুঁজি, চলে যায় কোন শৈল শহরে, ওরা তখন তোমার ওই কারখানায় টিনের শেডের নিচে পাথর থেকে লোহা করাতে ব্যস্ত। হ্যাঁ দাদু, দেহের সমস্ত রক্ত ঘাম হয়ে বেরিয়ে আসছে আগুনের প্রচন্ড তাপে। জীবন্ত মানুষগুলোকে মনে হয় জীবন্ত প্রেত। ওই তোমার ওই কারখানা করে ক্রস করতে তাকে মনে হয় একটা চলন্ত চিতা। হ্যাঁ দাদু, হ্যাঁ, দাও দাও করে চলছে আগুনের লীলাহান শিখা। ইংরেজি ওদের জীবনী শক্তি ধীরে ধীরে ওরা এগিয়ে চলেছে মৃত্যুর দিকে। রমেন, 8 ঘন্টা মানসিক পরিশ্রম করে শ্রান্ত ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে ওরা ফিরে যায়। বুঝলে দাদু, ওরা ফিরে যায় ওই শ্রমিক বস্তির দিকে। ওদের দেখে মনে হয় সারি সারি নরকঙ্কার যেন নরকের পথ ধরে মিছিল করে চলছে। ওই বস্তিগুলো নিকোষ কালো অন্ধকারে ঢাকা। শোনো দাদু, ওই রাজপথের উজ্জ্বল আলোয় ওই ঝুঁকিগুলোকে আরো ভয়াবহ মনে হয়। কি আশ্চর্য! এই ঝুঁকিতে ঢুকে দুখানা শুক্র রোগী চিবিয়ে নোংরা ময়লা বিছানায় এই গরিব মানুষেরা শোয়।
ওখানে ওখানে জন্ম নেয় কতগুলো অবাঞ্ছিত মানুষ। হ্যাঁ, যন্ত্র জানোয়ারের মতো ওই সব গরিব মানুষের সন্তানেরা বড় হতে থাকে। এই কি সব পদবীর মানুষ, এই কি স্বাধীন দেশের সোনাগরিক বলতে পারো? বলতে পারো দাদু, এরা এই ছেলেরা, ছোট বাচ্চা ছেলেরা দেশের কোন উপকারে লাগবে? আচ্ছা দাদু ভাই, এর জন্য কি তুমি আমাকে দায়ী করছো? না না না, দাদু, তুমি শুধু একা নও, তাই এই বর্তমান সমাজ যারা প্রতি মুহূর্তে রক্ত চুষার মতো নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য জিঙ্গা নিচ্ছে মেহনতি মানুষের প্রাণ, তাদের চিৎকার করার ভাষা আমি খুঁজে পাচ্ছিলাম। গরিব কেনের এই নিরুদ্ধ ইচ্ছা মানবিক মূল্যবোধের গলাটিকে হত্যা করে চলছে। রমেন, তোমাকে বাহবা দেওয়ার ভাষা আমার জানা নেই, শুধু বলি অপূর্ব, অশ্রুতপূর্ব। দাদু, সত্যি সত্যি দাদু ভাই, তোমার জন্য আমার ভাবনা হয় ডাক্তার না হয়ে তোমার হওয়া ছিল কোনো রাজনৈতিক নেতা, নয়তো তাদের চামচে। তুমি যদি এইভাবে কোন সভা সমিতিতে ভাষণ দিতে পারতে, তাহলে বহু হাততালি পেতে। তুমি কি আমাকে বিদ্রোহ করছো দাদু? বালাই ষাট, তুমি আমার একমাত্র আদরের দৌহিত্র। উচ্চতর ডিগ্রির জন্য অচিরেই তুমি বিদেশ চলে যাচ্ছ, আমি কি তোমাকে বিদ্রুপ করতে পারি দাদু ভাই? তবে একটা অনুরোধ, অর্থ ব্যয় করে তোমাকে আর বিদেশে যেতে হবে না। এইসব চালামি অগ্নি ছাড়া বক্তৃতা যদি কোনো নেতার কানে যায়, তাহলে তারা তোমাকে হয় কোনো চামচা নয়তো কোনো নেতা বানিয়ে দিবে আর কি। দাদু, বিদেশ বুঝলে দাদু, বিদেশ আমি যাবই। তবে যাওয়ার আগে ওই শ্রমিক কৃষক মেহনতি জনতার মধ্যে চেতনা জাগিয়ে দিয়ে যাব। তোমাদের আসল চেহারাটা ওদেরকে আমি দেখিয়ে দিয়ে যাব। এই তোমরা গাছেও খাবে, আবার তলায়ও করাবে, সেটা সম্ভব হবে না। রমেন, আমি বুঝে বলবো, এটা কান্নার যুগ নয়, এটা স্বাধীনতা প্রতিষ্ঠার যুগ। অন্যায় বিনয় করে ধনী শ্রেণীর মন গলানো যাবে না। দুটি কামড়ে আদায় করে নিতে হবে ওই ধনী মানুষের কাছ থেকে অধিকার, রমেন, মানবিক অধিকার। মানবিক অধিকার। মেহনতি জনতার জন্য দেখছি সারা আপনার অন্তরে, কিন্তু ওই সারা বউয়ের ভাই এটা বুঝতে পারে না আমিও তো এইসব মেহনতি মানুষের দলে, আর এই দলে বলেই তো অবনী সরকারের হাত কাটা বাবদ আমি 2000 টাকা হাই জানা বাবু, হাই দাদা, দাও এই ছেলে, এই। দাও আগে তিনটে বানান পাঁচটা দেখাই আপনার নিজের বাপের একবার নতুন ফিবের এনে দুইটা আনিস বুঝে দিয়ে আজকে রমন এখানে বলে এসেছে লাঙ্গলজার জমিদার, জমিদাররা শহরে কারখানা চালাচ্ছে, আবার গ্রামে জমি ভোগ করবে, এটা নাকি আইনত অপরাধ। তোমরা জমি চাষ করছো, তোমরা জমি প্রকৃত মালিক। এটা তো সভ্যতার আদি যুগের কথা। চাষি জমি চাষ করবেন, পুনর হারি করবেন, তাঁতি কাপড় বুনবে, আর আপনি কিন্তু রমনের কথায় সায় দিচ্ছেন দাদা। এইভাবে প্রত্যয় পেলে ও তো মাথায় চড়ে মারবে দাদা। এমন কইরা আপনি জমি জমা রক্ষা করতে পারবেন না দাদা। আমার দেশে এইরকম করলে আমরা হইলাম বাংলার 12 ভূঁইয়ার এক আপনি যদি শক্ত না হন দাদা, ওই পত্রিক জমি আপনি রক্ষা করতে পারবেন না।
আপনার জমি থেকে ওরা বছরে 3টে করে ফসল করছে, অথচ এতটুকু কিন্তু কথা বলতে সমান না মানুষ। দোষ করতে দোষ কি? লাখ কথার এক কথা আমার দেশে চাষাদের দাম সিধা করতাম। হ্যাঁ, তোমাদের দেশের কথা আমি অনেকবার শুনেছি, আগে ওর কথা শুনতে দাও। আপনি শুধু আমাকে একবার হুকুম দিন দাদা, আমি চাষাদের আচ্ছা করে টাইট দিয়ে দেবো। বছরের অর্ধেক ভাবে যদি আপনি পান, 3 বছর আপনার চাল কিনতে হবে না। আচ্ছা ঠিক আছে, শোনো, ধান যদি আদায় করতে পারো তাহলে ওই ধানগুলো এখানে নিয়ে আসতে হবে না। আর চিংড়ি হোতায় কোন ক্রমায় তুমি জমা করে রাখবে, আর সেজন্যই আমি তোমাকে চিংড়ি হোতায় পাঠিয়েছি। তবে একটা কথা মনে রেখো শোনেন, ওদের উপর যেন কোনো জোর জুলুম করা না হয়। আপনার কোনো ভয় নেই জামাই বাবু, অবস্থা বুঝে আমি ব্যবস্থা নেব। ওদেরকে বুঝে দেবো জমি ওদের পৈতৃক সম্পত্তি নয়, আব্দুল্লাহ না জমি হিমাংশু চৌধুরীর। দয়া করে তোমাদের কাজ করতে গেছে কোন রকম রক্তপাত জামাই বাবু, জমি জমা রক্ষা করতে গেলে এই ইজ্জত তো রক্তপাত হবেই। কুকুরকে মুকুর মেরে জব্দ করতে হয়। আমি অবশ্য ওসবের ভিতরে নেই, সাধারণভাবে যতটুকু না করলেই নয়, আমি ঠিক ততটুকুই করবো। হ্যাঁ, এইবার তুমি বলো ভাই কি বলতে এসেছো। দাদা, হ্যাঁ বলো। একটা নমস্কার দিয়ে নিয়ে আগে হ্যাঁ বলো। আপনার ভাগ্নি অর্থাৎ আমার মায়ের একটা বিয়ে ঠিক করে ভালাইলাম দাদা। তোমরা দাদা আপনার সাহায্য ছাড়া বিয়ে তো দেওয়ানোর সাহায্য আমার নাই। আমরা হইলাম গিয়া বাংলার 12 ভূয়ার এই যে মানে নম নম করে তো মারিয়ার বিয়া দিতে পারি না। হাজার হোক একটা মান আছে, একটা মর্যাদা সে আকাল নয় দাদা, বুঝা দিলাম দেখো অভয়, এর আগেও তুমি তোমার মেয়ের বিয়ের কথা বলে আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে গেছো। দেখো কি আশ্চর্যের বিষয়, তুমি তোমার মেয়ের বিয়ে দাওনি। দাদা বিপদের কথা কমু কি দাদা, আমরা হইলাম বাংলার 12 ভূয়ার এক ভূয়া। এই যার তার লাগে মাইয়ার বিয়া দিলে আমাকে মান থাকবো দাদা। তবে দাদা, হ্যাঁ বলো। এইবার মনের মতো ছেলে পাইছি, ছেলে তোমার দাদা হীরের টুকরা। আচ্ছা আচ্ছা, কি করে তোমার জামাই? দাদা চাকরি চাকরি করে দাদা, চাকরি করে একটা বড় কোম্পানির দাদা পাইলে ভালোই পায়। এই সংসার তেমন একটা বড় নয়, তার ভাই বউ আর তার একখানা মাইয়া আছে। ছেলেটার নাম হইল গিয়া নিরঞ্জন সরকার। আমরা হইলাম বাংলার ভূয়ার এক ভূয়া। এই চারটার লাগে মায়া বিয়া থাকলে আমাকে মান থাকবো।
আচ্ছা, তোমার মেয়েকে তো আমি ভালো করে চিনি না। আচ্ছা, তোমার মেয়েটাকে লেখাপড়া কিছু শিখিয়েছো? আমরা হইলাম বাংলা ভুঁইয়া এক। লেখাপড়া শিখবো না? হ্যাঁ? না, ম্যাট্রিকে হ্যাট্রিক করছে। কি বললে? কি বললে তুমি? ম্যাট্রিকে হ্যাট্রিক করেছে। বুঝতে পারো না, ভালো করে বুঝিয়ে বলো তো। দাদা বুঝে কইতাছি দাদা, মানে আমার মরিয়া কিন্তু ওই শালা পাজি মাস্টার গুলো তিনবারই আটকাই দিছে। তবে দাদা লাইভ দেখতে সমস্যা হলে কমেন্ট করে জানাই দেন। আপনি যে গান গায়, আমরা মাস্টার খারাপ হয়ে যাইব। ব্যাটিং থাকলে কি করছি উপাধি পাইতো দাদা। আচ্ছা, ডাকো তো দেখি তোমার মেয়েকে, দেখি তারপর ওকে কি গান শিখেছে। মরছে মরছে হালার মধ্যে মরছে। এই দয়াল আমারে ডাকতেছেন জামাই বাবু? হ্যাঁ, এই কর্মশালে যে সব হ্যাঁ মামায় তারে ডাকতেছে। আর কোথা আমি এখানে আছি। হ্যাঁ, ঠিক আছে, দিচ্ছি দেখি। রমের কি বলেছ কর্তা বাবু? এই ঘরে বসে গজরাজ করছে, একবার বিদেশ যেতে পারলে আর দেশে ফিরাবে। কেন দুঃখ লাগছে এটাকে? আরে বলতে ওই তো তোমার সব ওটা চায় করতে দাও কে? আর ওই ছাড়া তোমার আর কেউ নেই। এই তুই আর পাশে বকিস না তো। তুই হলে ওকে ধরে জুতো মারতিস। বোধ হয় মারতাম না, বললে তো কিছু বলেনি কর্তা। তুমি যদি রাস্তাটা উদ্ধার করে ওই শ্রমিকদের ন্যায্য পাওনা না টাকাটি তোর পকেট থেকে দিচ্ছ, আসলে তুমি চাইছো বিদ্রোহ করে নয়, অনুনয় বিনয় কোনো শ্রমিক না। এ শালাও দেখছি কালে কালে সব বুঝে গেছে। দেশটা হলো কি? বাড়ির চাকর সে আর তার মনিবকে উপদেশ দেয়। তুমি হইলে সহ্য করতাম না। হাম দাদা ফলার মাথা ঘুরাই দিতাম। তাই না? আচ্ছা, কিন্তু অভয় তুমি আর আমি দুজন কি এক? আমরা দেখছি দুধ কারে কয়, দুধ দিয়ে মুখ তেল খাইতাম না তো, তেল খাইতাম না দাদা, ঘি খাইতাম। হ্যাঁ? তেল খেতে না, ঘি খেতে। আমার চেহারা দেখে বুঝতে পারবেন না, চেহারা দেখে কি বুঝতে পারবেন? হ্যাঁ, তোমার চেহারা দেখে একেবারে ঘিয়ে ভাজা বলে মনে হচ্ছে।
অঙ্গ দিয়ে না, একেবারে ঘি চুয়ে পড়ছে, ওই চুয়ে পড়া ঘি। আবার দেখো তাপস বা অন্য কারোর শরীরের জন্য না পড়ে, কথাবার্তাতেও যেন একেবারে খাঁটি ঘিয়ের গন্ধ। কি কইলেন দাদা? ঘি অন্য মানুষে নিয়ে যাইব? ঘি অন্য মানুষে নিয়ে যাইব না দাদা, দাদা পিঠের চামড়া তুলে দেব, পিঠের চামড়া তুলে দেব। আমরা হয়ে বাংলার 12 ভূয়া কথা কি কমু, এটা অন্য আসছে। এই দেশে আইয়া অ্যাডভোকেট হিও কিও খাইতে অথচ কি না হলে আমাদের খাওয়ানো চলতোই যা। আমাকে ডেকেছো বাপি? আয় 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 মা আয় 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 ঠিক আছে, আয়। সমস্যা ঘুরঘুর করতে তোর মামা তোরে ডাকছে, একটা গান শুনবা চায়। যে তোমার গান খানা শুনাইয়া এমন গান গাইবি মামা, তোর মামা মাথা খারাপ হয়ে দিয়ে যায়। আচ্ছা, তোমার কি জামা কাপড় নেই বাবু? এরকম অখাদ্য পোশাক পরে তুমি জমিদার দীনাংশ রায় চৌধুরীর সামনে দাঁড়িয়ে খাও? তোর কথা কি জানেন দাদা? আলাদা। এই শহরে এইরকম পোশাকের কিনে চলে। কি গান গাইবো বাপি? কি গান গাইবি? খারা মনে করে বই, এই কি গান গাইবি, কি গান গাইবি? মামা আমারে পাইছি পাইছি পাইছি, ওই যে সেই গানটা গা, ওই যে ঘিউর কলেজের ফাংশনে যে গানটা গাইছিলি না, তোর গান শুনে ওই জৈবন বসি পোড়া মানে না নাচছিল, চেয়ার টেবিল হয়েছিল, সেই গানটা শোনাই দে। ঠিক আছে, গাইছি বাপি। तुझे देखा तो है जाना छाया, पैर होता है दीवाना छाना। तुझे देखा तो है जाना छाया, पैर होता है दीवाना छाना। आगे हाथे कहा जाएगा, तेरे बाहों में आ जाएगा। तुझे देखा तो है जाया छाना, प्यार होता है दीवाना छाना। आगे हाथे कहा जाएगा, तेरे बाहों में आ जाएगा। तुझे देखा तो है जाया বন্ধ করো, বন্ধ করো তোমার এই কুৎসিত অঙ্গভঙ্গি, অসহ্য। এর নাম গান, আর এই গান যে তুমি ফাংশনে প্রাইজ পেয়েছিলে। সে কি দাদা, অনন্ত হিকাই তোর নাই বললাম। এইরকম করে যখন শিক্ষা করবো না, এই কম বয়সী বলবেন গিলা কাপড় চোপড় সব খাইয়ে চলে যাইব। তোমার ওই শিক্ষা তুলতে হবে না। শুনো, রবীন্দ্রনাথের জননী ছিলেন, তিনি তোমার মতো এইরকম পোশাক পরতেন না। ভালো শিক্ষা গ্রহণ করতে হয়, আমার ভাবটাও ফিরা হয়। তোমরা গেছে 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 এই
টাকাটা না উনি দিবে, তাই উনাকে তো টাকা চাই না। নইলে আমি ওই মুর্শিদপুর 10 টাকা হয়ে দিতাম। হ্যাঁ, আমরা হইলাম বাংলার বড় ভূয়ার এক ভূয়া। কারণ আমরা জীবনে প্রত্যাশ করি না। এই সমস্ত আনবাজন আমি দু চোখে দেখতে পারি না। দেশের রমণকে এই বুঝে দিচ্ছে। হ্যাঁ, ধরা লাগে কেমনি? নইলে যে বাংলার বড় ভূয়ার এক ভূয়ার মাইয়া তো উচিত কথা কোন হালার পুত্রের ছাইয়া হয় না। বিপদের কথা কি কমু, ওই মা আমার আমাকে দেখবি মানে আমার মাইয়া যার ঘরে যাইব বুঝাইয়া দিব কত ধানে কত চাল, হারে হারে তেল পাইয়া দিব। আমার মায়া যার ঘরে যাইব তারে বুঝাইয়া দিব, হারে হারে তেল পাইয়া দিব। বুঝতে পারছি না নিরঞ্জন, তোর দাদা এই বিয়েতে রাজি হচ্ছে না কেন? মেয়েটা দেখতে যেমন স্মার্ট তেমনই সুন্দরী, তাহলে আপত্তিটা কিসে? তাছাড়া তোরও নিজের একটা পছন্দ, আমারও ভালো লেগেছে মেয়েটাকে। বাধাটা কোথায় বা কেন আপত্তি করছে আমি বুঝতে পেরেছি। কেন আপত্তি করছে? ওরা চাইছিলেন আগে ওদের মেয়ের বিয়েটা হোক, তারপর আমার বিয়ে। কিন্তু তুই তো জানিস সব, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো পাত্রই পছন্দ নয়। যেহেতু আমি ভাবে একটা চাকরি করছি, তাই ওদের মেয়েকে একটা রাজপুত্র এনে দিতে হবে। এই শপথ, চাওয়াটা কি বেশি হয়ে যাচ্ছে না? মেয়েও তো দিন দিন শুকিয়ে যাচ্ছে, বয়স যত বাড়ছে লাবণ্য ততই কমছে। অসুখ তো লেগেই আছে, আজ পেটে ব্যথা, কাল মাথার যন্ত্রণা, পরশু মুখ ধরপড়, একটা না একটা লেগেই আছে। আজও বুঝতেই শপথ, আজও বাড়িতে এসেছেন ডাক্তার। আমার বাড়িতে একেবারে ওষুধের কারখানা হয়ে গেছে। আমারও মনে খুব ইচ্ছে ছিল ওই সোনাকে বিয়ে করবা, কিন্তু না না তো, তুই এ কথা আর বলবি না। মাস 6 আগে তোর কথা আমি দাদাকে বলেছিলাম। দাদা যা বললে আমার আর প্রবৃত্তি হলো না কথা বলতে। নইলে আমি তো জানি সোনাকে তুই কতখানি ভালোবাসিস। কি বলছিল তোর দাদা আমার সম্বন্ধে? আরে না না, থাক 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 থাক, শুনলে তুই দুঃখ পাবি। তাই বাবু, তবুও বল, আমার জানতে খুব ইচ্ছে করে আমার সম্বন্ধে কে কিভাবে। আমি আমি দাদাকে বললাম স্বপনের সঙ্গে সোনার বিয়ে দিতে তোমার কোনো আপত্তি আছে? যদি বলো আমি একবার স্বপনকে বলে দেখতে পারি।
দাদা বললে ওই একটা মধু মাতালের সঙ্গে বিশ্লেষণটা খুব ভালোই দিয়েছে তোর দাদা। ওই ভদ্রলোক পুরোহিত, আজ যদি আমি মুখ ফুটে বলি বিয়ে করবো, মেয়ের বাবুরা আমার ওই সোনার চেয়ে অনেক সুন্দরী মেয়ে আমার মুখের কথা খসলেই পেতে পারি। সে কথা আমি জানি। তুই মোটা মাইনে চাকরি করছিস, তাছাড়া তোর বাড়ির অবস্থা ভালো, কাজে তোর যে পাত্রীর অভাব হবে না সেটা আমি খুব ভালো করেই জানি। আমি যে তোর ভাইকে বিয়ে করতে চেয়েছিলাম তাকে ধন্য বলা উচিত। কি আছে ওই মেয়েটার মধ্যে? আমি বলে রাখুন নিরঞ্জন, এমন ঘরে তোর ওই ভাইজির বিয়ে হবে সারা জীবন কেঁদে উপুর হবে না। আমি আমি যে কি করব আমি যে ভেবেই পাচ্ছি না। ছোটবেলা থেকে আমাকে পিতৃস্নেহে মানুষ করেছে, তাই একটা সহানুভূতি আছে। তোমার মতো মেয়ে পাওয়া ভাগ্যের কথা কত অ্যাডভান্স দেখেছি। আমরা পাত্রী দেখতে গেলাম, ওর বাবা বাড়িতে নেই, নিজে এসে আমাদের দেখে বসালেন। নানা রকম কি রকম সব আমি তো বলছি ওই রকম মেয়ে না খেয়েও একটা হয় না। আমারও তো অনেক ভালো লেগেছে, কিন্তু বৌদি বা দাদা কেন যে অপছন্দ করছে আমার মাথায় ঢুকছে না। কেন? তার কারণ আছে। হ্যাঁ, আমিও তাই বলি, তার কারণ অবশ্যই আছে। আচ্ছা দোস্ত, বলতো কি কারণটা হতে পারে? কারণ এখন সংসারের তুই বিয়ে করলে নিশ্চয় সে থাকবে না। তোর বউ নিজের সংসারটা সে থাকবে। এই জন্য এরা বলছে বুঝতে পেরেছে টুপি পরানো যাবে না, ওই মেয়েকে টুপি পরানো যাবে না। শ্যামপুরে আমি একটি মেয়ে দেখে এলাম, এটা কত হইছে করতে তাও অপূর্ব সুন্দরী। তুই সকলকে নিয়ে গিয়ে বিকালে আমার মনে হয় ভালো লাগবে। আমি ওখানে গিয়ে করবো দাদা, আমার পক্ষে ঘুরে ঘুরে পাত্রী দেখা সম্ভব নয়। আমি কি রাস্তার কুকুর যে আমি ঘুরে ঘুরে মেয়ে ছেলেকে বলাবো? ওখানে যদি আমার বিয়ে না হয় আমার পছন্দ নয়, তো বৌদিও ভালো লাগেনি। আমাদের সংসারে খাপ খাবে না, কিন্তু আমাদের সংসারে সে খাপ খাবে না। বৌদির অপছন্দ হওয়ার কারণটা আমি বুঝি, বৌদির অপছন্দ হবার কারণটা আমি বুঝি দাদা। আর তোমার ওই শব্দ আমার কাছে স্পষ্ট নয়। আমার সত্যের তোমার শব্দের ছবি তোমরা চাইছো একটা নির্বোধ মেয়ের সঙ্গে আমার বিয়ে হোক, তোমাদের কথা মতো উঠবে বসবে, তমসাকে বিয়ে করলে সেটা সম্ভব না, জেনেই তোমরা বাধা দিচ্ছ।
ওরে ওরে নিরঞ্জন ভাই আমার, এসব তুই কি বলছিস ভাই? আমার স্বার্থের ছবি, তোর বৌদি স্বার্থের জন্য তোকে স্নেহ করে, স্বার্থের জন্য তোকে স্নেহ করে। আমি তাদের কথা দিয়েছি দাদা, কথার খেলাপ করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাছাড়া আমার নিজের একটা রুচি বোধ আছে, ভালো মন্দ বিচার করবার বুদ্ধিটুকু আমার আছে। আর সবচাইতে বড় কথা হলো বিয়েটা যখন আমি নিজে করছি, আমার পছন্দ অপছন্দ হচ্ছে শেষ কথা। আপনারা ভাবছেন নিরঞ্জন এখনো ছেলে মানুষ, কিন্তু কেনই ভুলে যাচ্ছেন ও আপনার মতো একজন সামান্য চল্লিশ না, ও একজন অফিসার। আপনাদের স্বার্থের ছবিটা ওর যখন স্পষ্ট ধরা আপনারা নিরঞ্জনকে যতটা নির্ভর ভাবতেন ও ততটা নির্ভর নয়। কিন্তু আমি মাসের মাইনের টাকাটা হাতিয়ে নিচ্ছিলেন, ওই মাসের মাইনাটাই হাতিয়ে নিচ্ছি, কিন্তু সেটা আর সম্ভব নয়। এটা 28 টাকা, এটা কোনো সমস্যা নেই। আমার স্বার্থের ছবি দেখেছে নিরঞ্জন, আমার নিজের স্বার্থের জন্য বিয়েতে আমি বাধা দিচ্ছি। আমার মেয়ে বিয়ের টাকা চুরি করে না 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 করছি। ও তো আমারই ছোট্ট ভাই, শোনা শুনতে পেলেই বলবে। এসব জেনেও তুমি চুপ থাক, আমার মনে ব্যথা আমার মনে থাক, আমি কাউকে বলবো না, আমি কাউকে বলবো না। কেমন দেখছেন ডাক্তার বাবু? দেখুন, আমার ধারণা আপনার মেয়ের রোগটা শারীরিক নয়, মানসিক। আমি বিশেষভাবে পরীক্ষা করে দেখলাম কোনো রোগ নেই, অথচ ভুগছে। প্রায় দিনই মাথা যন্ত্রণায় ভোগে, কিছু খেতে চাই না। আমি যে কি করবো ওই মেয়েটাকে নিয়ে? বিবাহ যোগ্য মেয়ে, যদি রাত দিন এইভাবে শুয়ে থাকে তাহলে বিয়ে করবে কেউ? শুনুন, আপনি এক কাজ করুন, ওকে আমার কাছে পাঠিয়ে দিন। আমি নির্জনে বসে ওর সঙ্গে আমি একটু কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি পাঠিয়ে। আপনি আপনি একটু ভালো করে দেখবেন কিন্তু, বিবাহ যোগ্য মেয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি পাঠিয়ে দিন, আমি ভালোভাবে পরীক্ষা করে দেখছি। আর ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। আরে আসুন 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 স্বর্ণলতা দেবী, দেখুন আমার যতদূর মনে হচ্ছে আপনি মানসিক রোগে ভুগছেন। আমি ডাক্তার, আমার কাছে সংকোচ না করে কাইন্ডলি আপনি আমাকে বলুন কি এত ভাবেন আপনি? না না শুনুন, কিছু গোপন করবেন না। এই কি ভাবে না তো? কি ভাববো? কি ভাববেন সেটা যদি আমি বলে দিতে পারতাম তাহলে তো আমি আপনাকে জিজ্ঞাসাই করতাম না। একজন কুমারী মেয়ের মধ্যে যে সজীবতা উচ্ছলতা থাকার প্রয়োজন সেটা আপনার মধ্যে একান্ত ভাবে অনুপস্থিত।
না মানে মনে হচ্ছে ধীরে ধীরে আপনি নিভে যাচ্ছেন। বাট হোয়াই? আপনাদের আর্থিক অবস্থাটা খুব একটা খারাপ নয়। কেন কেন আপনি মনমরা হয়ে থাকেন? আমি আমি কোনো কোনো ছেলেকে আপনি মানে কোনো ছেলেকে আপনি না না আমি স্বর্ণলতা দেবী, আমি আমি আপনাকে ডাক্তার হিসাবে নয়, এই ধরুন বন্ধু আমি জিজ্ঞাসা করছি কোথায় কোথায় আপনার ব্যথা? আর বন্ধুর কাছে তো মানুষ নিঃসংকোচে সব কিছু খুলে বলে, বললে বুকটা হালকা হয়ে যায়। আপনি যদি কোনো ছেলেকে ভালোবেসে থাকেন আপনি খোলাখুলি আমার কাছে বলতে পারেন। আরে এসব তো আজকাল হচ্ছে। আর তাছাড়া শুনুন, এই ভালোবাসাটা কিন্তু অপরাধ নয়। আপনি আমাকে ভুল বুঝবেন না। ভালোবাসা কাকে বলে এমন কোন ঘটনা আজ অব্দি আমার জীবনে ঘটেনি। তাহলে কাকামণি ভাবছে আমি তার মাথার উপরে একটা বোঝা। আমার জন্য এরা কিসে বিয়ে করতে পারছে না। আমার বাবা পঙ্গু, তাহলে কার উপর আমি ভরসা করব বলতে পারি? তাই তো মাঝে মাঝে ইচ্ছে হয় বিষ খেয়ে। স্বর্ণলতা দেবী, শুনুন শুনুন স্বর্ণলতা দেবী, এই আপনার কাকার সঙ্গে এই মাত্র আলাপ আলোচনা হচ্ছিল। উনি বললেন অনেক সম্বন্ধই নাকি আপনার সম্পর্কে আনা হয়েছিল, আপনার বাবা মার নাকি একটাও পছন্দ হয়নি। আর এই ডাক্তার ইঞ্জিনিয়ার পাত্র ছাড়া আপনারও নাকি পছন্দ নয়। আপনি বিশ্বাস করুন, ওসব একদম মিথ্যা কথা। আমি তো জানি আমি কি কোন যোগ্যতায় আমি একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার। আমি চাইবো, স্বর্ণলতা দেবী, আমি চাই, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, আমি চাই, হ্যাঁ বলুন। আমি চাই সৎ চরিত্র উদার একজন মানুষ, যার শিক্ষা সংস্কৃতি থাকবে, অর্থ সম্পদ নাই বা রইল, সে যেন আমাকে গরিবের মেয়ে বলে কোনদিন ঘৃণা না করে। আপনি বিশ্বাস করুন, ধন ঐশ্বর্যের কাঙাল আমি নই। স্বর্ণলতা দেবী, কাঙাল শুধু একটুখানি সোনার গয়নার দরকার নেই আমার। এই শোনো, এই শোনো স্বর্ণলতা, সরি মানে তুমি বলে ফেলেছি। মানে কাল কাল তুমি আমার সঙ্গে একবার দেখা করতে পারবে? আচ্ছা দেখুন, আপনি না আমাকে তুমিই বলবেন। আচ্ছা কোথায় দেখা করতে হবে বলুন? এই শোনো, ওই আমার আমার চেম্বারে এই সেদিন তোমার মায়ের সঙ্গে যেখানে গিয়েছিলে, এই শোনো, এই 8টা নাগাদ যাবে। 9টা থেকে 10টা পর্যন্ত আমি আবার গরিব রুগীদের দেখি। এই শোনো, যেও কিন্তু আমি ভালো করে পরীক্ষা করে দেখবো। আপনার ভিজিট ভিজিটটা না হয় আজ আর স্বর্ণ, ওটা তোমার কাছে রেখে দাও। এই সম্ভবত তোমাদের বাড়িতে আমাকে আবারও আসতে হবে। এই শোনো, একসঙ্গে ভিজিটটা দিয়ে দেবে কেমন? আমার কবে কবে আসবো কবে আসবো হ্যাঁ কবে আসবো এই ঠিক বলতে পারছি না, তবে আসবার সম্ভাবনা আছে। তুমি হয়তো জানো না, আমার মাসির সঙ্গে তোমার কাকা নিরঞ্জন বাবুর বিয়ে প্রায় ঠিক হয়ে গেছে। অবশ্য কাল তো তুমি আমার ওখানে যাচ্ছই, মানে আমার চেম্বারে তো যাচ্ছই, ওখানেই তোমার সঙ্গে আমার কথা হবে। এই শোনো শোনো শোনো, তুমি তো আমার চেম্বার তো চেনোই, তবে লক্ষ্মী মেয়ে একা চেনো। হ্যাঁ শোনো, এই মাকে যেন আবার তোমার মাকে যেন আবার সঙ্গে করে নিয়ে যাও না। ভয় নেই, এই শোনো, ভয় নেই, আমি বাঘ ভাল্লুক নই। আমি আমি
ডাক্তার কেউ কিন্তু টাকা দিও। একবার দিতে বললো কেন? আরে উনি কি বলবেন আমাকে? ধনীর সন্তান, নিজে একজন ডাক্তার, অথচ এতটুকু অহংকার নেই। বললেই আমি তোমার বন্ধু, আমার বন্ধু। কি সুন্দর সুন্দর কথাবার্তা, একেবারে আপন করে নেবার। জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি, মরণ হলেও যেন তোমারই থাকি। সুখের চেয়েও সুখ, তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তুমি শুধু বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। জানে বলে জেনেছি, প্রাণে বলে মেনেছি।
কাছে টেনে নিয়েছ, নতুন জীবন যেন পেয়েছি আমি। সুখের চেয়েও সুখ, তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। যে জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু সুখের চেয়েও সুখ, তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি। বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। কে জীবন তোমাকে দিল, লাইভে কোনো সমস্যা হইলে কমেন্ট করে জানায় দেন আর শেয়ার করে দেন সবাই। তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। কে? সাউন্ড কমাই দিন। তুমি মা? আস্তে আস্তে আস্তে। কি বলে গেলেন ডাক্তার বাবু? কাল না ওরা চেম্বারে দেখা করতে বললো, কাল যাবো মা। যেতে যখন বলেছে তখন যাবে। জানো মা, ডাক্তার বাবু না খুব ভালো, যেমন দেখতে সুন্দর তেমনি কথাবার্তা বললো, অথচ দেখায় যেন একেবারে মাটির মানুষ। ডাক্তারের কোনো গাফিলতি নেই। এই, ওই মিউজিকটা না ওটা বন্ধ করে শুরু করো। এরকম একটা ছেলে যদি আমার শোনার জন্য পেতাম না, চাটাই শুয়ে আমি লাখ টাকার স্বপ্ন দেখতে চাই না। কথাই বলে অভাগা জমিতে চাই, সাগর শুকিয়ে যায়। যাকে আমি ছেলের মতো মানুষ করলাম, আমাকে সে বলতে পারে আমরা নাকি আত্মপর আত্ম সব হচ্ছে আমার এই পুরা ভাগ্য, পুরা ভাগ্য। এইসব আপনি কি বলছেন বাবু? ওই বাপ পিতা মহা আমি জমি চাষ করে আসছি, এতদিনের বাদে স্বাধীনতা হয়ে গেছে। দাদা সেই জমি আপনারা কেনে, তাহলে আমরা খাবো কি? আমাদের কথা কি আপনারা একবারও ভাববেন না? বাবুর হুকুম যাবে না ওই জমির কাছে, জমি লাখের মন্ডলকে দিতে বলেছে, আমিও তাই দিয়েছি। তুই তো বেটা এক নম্বর চোর। দেখুন বাবু, চোখ বেটা মুখ্যমন্ত্রীর তত্ত্ব দেওয়া একদম পছন্দ করি না। ওই জমির কাছে গেলে রক্ত গঙ্গা বয়ে দেব, তাহলে রক্ত গঙ্গা বয়ে দিন। বাবু, ওই জমির দখল আমি কখনোই ছাড়বো না। কেন ছাড়বো? বাপ দাদার আমল থেকে ওই জমি আমি চাষ করে আছি, আর আপনার মুখে কথাই ছেড়ে দেবো?
জিত করিস না বেড়াতে বাবু, এটা আমাদের রুটির সওয়াল। ওই জমি চাষ করে আমরা দু মুঠো খেতে পাই, সেটাও যদি আপনারা কেড়ে নেন তাহলে আমাদের তো উপোস করে মরতে হবে। তোরা উপোস করে মরলে আমাদের কি? ঠিক বলেছেন বাবু, রোদে পুড়ে বর্ষায় ভিজে হাঁটু জলে হাজা হয়ে ফসল ফলাবো আমরা, আর আপনারা ওই শহরে বসে তাদের উপর পাল তুলে লাক্সারি করবেন। এতদিন তাই করেছেন, কিন্তু তার চলবে না। মেহনত না করে বাবু কিনে আর চলবে না। বাধা দেবে কে? আমরা। আশার দান উল্টে গেছে বাবু মশাই। চোখ রাঙিয়ে আমাদের আপনারা উল্টে রাখতে পারবেন না। ছোট বাবু আমাদের